শীতের রাতে আমার আপন ভাই আমাকে কলা বাগানে নিয়ে যেভাবে কাজ করল, ভাই আস্তে আস্তে দাও, ব্যথা পাচ্ছি। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে টপ টপ করে পানি চলে আসতে, তাই হাতের কাজ করার আগে জানালা দেওয়াটা বন্ধ করে কানে হেডফোন লাগিয়ে হাতের কাছে টিস্যু রাখুন। সেদিন আমি হঠাৎ দেখতে পেলাম ভাই একটি মহিলার সঙ্গে এমন কিছু সময় পার করছে যা গভীর এবং অনেকটা ব্যক্তিত্ব দৃশ্যটা দেখে আমার মন এলোমেলো হয়ে গেল, যেন আমার ভেতরে একটা ঝড় উঠল। কেন জানি না আমার মনে এক অদ্ভুত রকমের ইচ্ছা জাগল, যদি ঈশান ভাইয়াও আমার সঙ্গে এমন কোনো মুহূর্ত ভাগ করত। কিন্তু ঈশান ভাইয়া যেন একদম পাথরের মতো ছিল। তবে আমি ঠিক করেছিলাম যা করার তা আমাকে নিজে থেকেই করতে হবে। রাতে যখন ঈশান ভাইয়া বাড়ি ফিরল, সে কোনো কথা না বলে সোজা তার ঘরে চলে গেল। আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, কিন্তু পরে মনে হলো তার সঙ্গে কথা বলার এটাই সুযোগ। আমি ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে গেলাম এবং ভেতরে ঢুকে তাকে ডাকলাম। সে অবাক হয়ে আমার দিকে ফিরে তাকাল। আমি কোনো দ্বিধা না করে তার কাছে গিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরলাম। প্রথমে একটু অপ্রস্তুত লাগছিল, কিন্তু আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এটা ছিল প্রথমবার যে আমি কারোর এত কাছে এলাম। সে আমাকে একবার থামানোর চেষ্টা করল এবং কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু আমি তার ঠোঁটে আমার হাত রেখে চুপ করিয়ে দিলাম। কিছুক্ষণ পরে সে উঠে দাঁড়াল এবং আমার হাত ধরে আমাকেও দাঁড় করাল। আমি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলাম। তখন সে হেসে বলল, কি দেখছ? আমি মাথা নেড়ে তার প্রশ্নের উত্তর এড়িয়ে গেলাম। আমি হালকা মাথা নাড়িয়ে বললাম, কিছু না, কেবল তোমাকে দেখছি ভাই। তারপর বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার নাম পায়েল। আমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, বড় বড় চোখ, লম্বা চুল এবং 20 বছর বয়সী এক তরুণী। আমি দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় ছিলাম। গায়ের রং ছিল দুধে আলটার হতো ফর্সা। জার্মানিতে আসার পর ভাইয়ের বন্ধু ঈশানকে দেখে আমার মনে অন্য রকম অনুভূতি হয়। ঈশান প্রায় 25 বছরের এক সুদর্শন যুবক। তার লম্বা গড়ন, শ্যামলার রং, ঈশান ভাইয়ার স্বভাব আমাকে আকৃষ্ট করেছিল। আমি একটি ছোট শহর থেকে পড়াশোনার উদ্দেশ্যে জার্মানিতে এসেছি। আমি এখানে আমার বড় ভাইয়ের সাথে একটি অ্যাপার্টমেন্টে থাকি। অ্যাপার্টমেন্টটি বেশ বড়। আমার ভাই এখানে প্রায় 5 বছর ধরে থাকে। তার একজন ঘনিষ্ঠ বন্ধু ঈশান কার সাথেই ফ্ল্যাটে থাকে এবং গত 4 বছর ধরে এখানে আছে। আমি জার্মানিতে আসার আগে পাকিস্তানের একটি কলেজে পড়াশোনা করতাম। আমার ক্লাসমেটরা প্রায়ই আমার প্রতি আগ্রহ দেখাত, কিন্তু আমি কখনোই তাদের গুরুত্ব দেইনি। এক পর্যায়ে আমার পরিবারের ইচ্ছায় আমি জার্মানিতে পড়াশোনার সুযোগ পেয়ে এখানে চলে আসি। আমার বাড়ির লোকেরা শর্ত দিয়েছিল আমি একা থাকতে পারবো না, ভাইয়ের সাথেই থাকতে হবে। ঈশান ভাইয়া খুব গম্ভীর স্বভাবের ছিল। সে কখনোই আমার প্রতি অযথা আগ্রহ দেখাত না। এমনকি প্রয়োজন ছাড়া সে আমার সাথে কথা বলতো না। আমার ভাইয়া যখন বাড়িতে থাকত না, তখন সে বাইরে চলে যেত। এভাবেই সে সবসময় একটা দূরত্ব বজায় রাখত। আমি তার সাথে বন্ধুত্ব করার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে সবসময় আমাকে এড়িয়ে চলত। তার এই আচরণ আমাকে আরও বেশি আকৃষ্ট করত। তার এই মার্জিত স্বভাবের কারণে আমি ক্রমেই তার প্রতি দুর্বল হয়ে পড়ি। একদিন আমার ভাই একটু অফিসিয়াল ট্যুরে বাইরে যায়। বাড়িতে তখন আমি আর ঈশান ভাইয়া একাই ছিলাম। সেই দিন ঈশান ভাইয়া আমার সাথে কিছুটা সময় কাটাতে রাজি হয়। আমরা গল্প করতে শুরু করি। তার ভদ্রতা এবং সহজে সরল স্বভাব আমাকে মুগ্ধ করে। ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। মন চায় একসময় অন্যরকম একটি সম্পর্কের রূপ নেয়। আমি তাকে মন থেকে চাওয়ার অনুভূতি দিনে দিনে বেড়েই চলছিল। তবে মনে সবসময় একটা ভয় কাজ করত। যদি আমি কখনো তার সঙ্গে কথা বলার চেষ্টা করি আর সে আমার ভাইকে বিষয়টা জানিয়ে দেয়, তবু আমি তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম।
কিন্তু প্রতিবারই হতাশা নিয়ে ফিরতে হতো। সে ছিল খুবই ভদ্র এবং ভালো স্বভাবের একজন মানুষ। সে সব রকম খারাপ অভ্যাস থেকে দূরে ছিল। অন্যদিকে আমার ভাই মাঝে মাঝে ছুটির দিনে বন্ধুদের সঙ্গে পার্টি বা ক্লাবে যেত। বাড়িতে ফিরলে তার পোশাকে বা কোথায় অ্যালকোহলের গন্ধ পাওয়া যেত। কিন্তু ঈশান ভাইয়া এসব কিছু থেকে সম্পূর্ণ দূরে থাকত। এটাই হয়তো তার প্রতি আমাকে গভীরভাবে আকৃষ্ট করেছিল। একদিন ঈশান ভাইয়ার শরীর খারাপ ছিল। সেদিন সে সারাদিন বাড়িতেই ছিল। আমার ভাই তখন অফিসে। আমি কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে এলাম এবং ওর জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে গেলাম। চায়ের কাপটা নিয়ে এসে চুপচাপ বসে চা খাচ্ছিল। আমি ওর পাশে একটা চেয়ারে বসে গল্প করার চেষ্টা করলাম। ও মাঝে মাঝে উত্তর দিত, আবার কখনো কখনো চুপ থাকত। ওর নীরবতায় বুঝতে পারছিলাম সে আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছে। কিন্তু আমি নাছোড়বান্দা। মন স্থির করলাম, দেখি ও আমাকে আর কতক্ষণ এড়িয়ে চলে। গল্প করার এক পর্যায়ে আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে এত এড়িয়ে চলো কেন? তখন ঈশান ধীরে ধীরে বলল, তুমি আমার প্রিয় বন্ধুর বোন, তাই আমি কখনো এমন কিছু করতে চাই না যাতে সে আমার ওপর থেকে বিশ্বাস হারায়। ওর এই উত্তর আমাকে স্তব্ধ করে দিল। ঈশান বলল, বন্ধুর বোন আমার নিজের বোনের মতো। তার কথাটি শুনে আমি একটু হাসলাম এবং বললাম, বন্ধুর বোন কি বন্ধু হতে পারে না? আমার এই প্রশ্নে সে চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর আমি তাকে সরাসরি বললাম, আমি তোমাকে পছন্দ করি। ঈশান ভাইয়া তখন আমাকে শান্ত গলায় বললেন, পায়েল, এটা ঠিক নয়। যদি তোমার ভাইয়া এসব জানতে পারে তখন সে তোমাকে কিছু বলবে না, সব দোষ আমার গায়ের ওপর ফেলবে। আমি চাই না আমাদের বন্ধুত্বের মাঝে কোনো ঝামেলা আসুক। আমি হেসে বললাম, তুমি ওসব নিয়ে চিন্তা করো না, এটা আমার ব্যাপার। আমি দেখব কিভাবে এটা সমাধান করতে হয়। তার এই ধরনের কথাবার্তা আমাকে একটু সাহস জোগালো। মনে হলো তার মনে কোথাও একটা কোমল অনুভূতি রয়েছে, আর আমি সেখানে পৌঁছানোর চেষ্টা করতে পারি। এরপর সময় কেটে যেতে লাগলো। 2 সপ্তাহের মধ্যে বিশেষ কোনো অগ্রগতি হলো না। এদিকে আমার ভাই রাতে একটি নতুন চাকরি শুরু করলো, যেখানে আগের চেয়ে বেশি বেতন পেত। আমি তাকে বললাম, তুমি এই চাকরি নিও না, কারণ রাতে বাড়িতে আমি একা থাকব। ভাই বলল, তুই একা কেন? ঈশান তো বাড়িতেই থাকবে। ঈশান তখন আমাদের সঙ্গে বসেছিল। আমি ভাইকে বললাম, ঈশান এমনভাবে থাকলে যেন মনে হয় বাড়িতে কেউ নেই। তুমি যখন থাকো তখন আমার একাকিত্ব লাগে না, তোমার সঙ্গে কথা বলেই সময় কেটে যায়। ভাই হাসলো এবং বলল, তাহলে তোমাদের মধ্যে ভালো করে বন্ধুত্ব করে তোলো। ঈশান তো ভালো ছেলে। আমার ভাইয়ের কথা শুনে মনে হলো পরিস্থিতি ধীরে ধীরে আমার পক্ষে এগোচ্ছে, আর আমি ধৈর্য ধরে অপেক্ষা করলাম যে একদিন ঈশান তার হৃদয়ের দরজা খুলে দেবে। আমি বললাম, ভাই, আপনি থাকেন না। আর ঈশান তো আমার সঙ্গে কথা বলতেও ভয় পায়। আমার কথা শুনে ভাইয়া হেসে বলল, ঈশান কেন? পায়েলও তো আমার উপর অভিযোগ করছে। ব্যাপারটা কি ঈশান? একবার আমার ভাইয়ের দিকে, তারপর আমার দিকে তাকিয়ে আবার নিজের ল্যাপটপের স্ক্রিনে মনোযোগ দিল। আমি বললাম, ও এমনভাবে আমাকে এড়িয়ে চলে যেন আমি ওকে খেয়ে ফেলব। ও আমার সঙ্গে কথাই বলে না, আর আপনি বলেন আমি একাকিত্ব অনুভব করব না? তারপর যোগ করলাম, ভাইয়া, আপনি যখন বাড়িতে থাকেন না তখন ঈশান আসে। তখন আপনাকে না পেয়ে সেও বাইরে বেরিয়ে যায়। আমি মনে করি আপনি যদি রাতের শিফটে কাজ শুরু করেন তাহলে ঈশান হয়তো বাড়িতে আসাই বন্ধ করে দেবে। আমার কথা শুনে ভাইয়া আবার হেসে উঠল। সে বলল, তোমাদের দুজনের উপর আমার বিশ্বাস আছে। আমি নিশ্চিত আমার অনুপস্থিতিতে পায়েলের একাকিত্ব আর থাকবে না। ভাইয়ের কথা শুনে ঈশান একটু অস্বস্তিতে পড়ল। সে বলতে শুরু করল, আসলে এই ব্যাপারটা হলো ভাই। তার কথার মাঝখানে ভাই হেসে বলল, ঠিক আছে, এই আলোচনা এখানেই শেষ। পায়েল, যাও আমাদের জন্য চা নিয়ে এসো। আমি চা বানানোর জন্য উঠে গেলাম। যখন ফিরে এলাম তখন দেখলাম ঘরের পরিবেশ বদলে গেছে। ঈশান আর আমার ভাই একে অপরের সঙ্গে হাসি তামাশা করছে। আমি ট্রেতে করে চা নিয়ে ঘরে ঢুকলাম এবং তাদের হাসতে দেখে বললাম, এত হাসির কারণ কি? ঈশান একটু মৃদু হেসে বলল, কিছু না, ছোটখাটো মজার কথা হচ্ছিল। আমি চা পরিবেশন করতে করতে ভাবছিলাম ঈশান কেন এত দূরত্ব বজায় রাখে। তবে তার আচরণে কোথাও একটা লুকানো অনুভূতি যেন ধরা দিচ্ছিল, যা আমার হৃদয়ে নতুন আশার সঞ্চার করল।
ভাইয়া বলছিল ঈশানের অফিসে নতুন এক আফ্রিকার মেয়ে ওকে খুব পাত্তা দিচ্ছে। মেয়েটার কাছে পাসপোর্টও আছে। আমি ওকে বলেছি ভালো সুযোগ, বিয়ে করে নাও, কিন্তু ঈশান একেবারে রাজি নয়। আমি মজা করে বললাম, তুমি না করো তাহলে আমার বিয়ের ব্যবস্থা করে দাও। তবুও মানল না। ভাইয়ের কথা শুনে আমি হেসে বললাম, ঈশানের জন্য নয় ভাইয়া, আপনার জন্য। ঠিক আছে, আপনি বিয়ে করে নিন। আমার কথা শুনে সবাই হেসে উঠল, আর আমরা চা খেতে খেতে গল্প করছিলাম। এই সময় আমি খেয়াল করলাম ঈশান মাঝে মাঝে কথা বলতে বলতে চুপি চুপি আমার দিকে তাকিয়ে থাকত। যখন আমার চোখের সঙ্গে তার চোখ মেলে তখন সে সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। তার এই আচরণ আমার মনকে এক ধরনের আনন্দে ভরিয়ে দিল। মনে হলো তার মনের ভেতরেও কিছু অনুভূতি রয়েছে, যা প্রকাশ করতে সে লজ্জা পাচ্ছে। অবশেষে আমার মনে হচ্ছিল আমি সফলতার পথে, কারণ এই প্রথম ঈশান আমাকে সরাসরি তাকিয়ে দেখছিলেন। এর আগে সে যখন কথা বলতো তার দৃষ্টি সবসময় নিজের দিকে থাকত। ভাই বলল, কাল থেকে তুমি কলেজে যাবার সময় পায়েলকে ওর কলেজে নামিয়ে দিয়ে যেও। আমি রাতে ডিউটিতে থাকব। তোমাদের দুজনের কাছ থেকে যেন কোনো অভিযোগ না আসে। আর পায়েল, তুমি ঈশানকে বেশি জ্বালিও না, না হলে তোমার খবর আছে। পরের দিন সকালে নাস্তা খাবার পর ঈশান যখন কলেজে যাচ্ছিল, আমি তাড়াতাড়ি তার গাড়ির সামনের দরজা খুলে বসে পড়লাম। সে কিছু না বলে একবার আমার দিকে তাকালো, তারপর আবার গাড়ি চালাতে শুরু করল। সে পুরো সময়টাই চুপ ছিল। আমি কথা শুরু করলাম, ঈশান ভাইয়া, তুমি যত দূরে যেতে যাও আমি ততই তোমার কাছে আসব। আমি আগেও বলেছি আমি তোমাকে পছন্দ করি এবং তোমাকে পেতেই হবে। সে আমার সব কথা চুপচাপ শুনে গাড়ি চালিয়ে গেল। কলেজের সামনে আমাকে নামিয়ে দিয়ে কোনো কথা না বলে চলে গেল। বিকেলবেলা যখন বাড়ি ফিরলাম, ভাইয়া তখন ঘুমাচ্ছিল। আমি কাপড় মেশিনে দিয়ে ধুতে লাগলাম এবং টিভি চালিয়ে দেখতে বসলাম। সন্ধ্যায় ঈশান বাড়ি ফিরলে আমি তার জন্য চা তৈরি করলাম। এই সময়ে ভাইয়াও ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আমি ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, আজ রাতে কি খাবার হবে? ভাইয়া বলল, আমি তো ডিউটিতে যাচ্ছি। যতদিন রাতে শিফটে কাজ করব ততদিন তোমরা বাইরে থেকে কিছু খেয়ে নাও। ভাইয়া ডিউটিতে চলে যাওয়ার পর আমি টিভি দেখতে থাকি। ঈশান নিজের ল্যাপটপ নিয়ে তার ঘরে ঢুকে পড়ল। রাত 9টা নাগাদ আমি ঈশানের ঘরের দরজা খেলে বললাম, আজকে তুমি অন্বেষণ শুরু করেছ, যদি করো তাহলে আমার কি দোষ? যদি না খাও, কিন্তু আমাকে তো খেতে দাও। আমার কথা শুনে হেসে উঠল, ল্যাপটপ সাইডে রেখে উঠে বলল, ঠিক আছে, তুমি আধা ঘন্টা অপেক্ষা করো, আমি বাইরে থেকে কিছু নিয়ে আসি। আমি বললাম, না, কিছু আনতে হবে না, আমিও তোমার সঙ্গে যাব, আমরা বাইরে গিয়ে খাবো। আমার কথা শুনে সে আমার দিকে তাকালো। বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের সম্পূর্ণ গল্প বলতে পারলাম না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই আপনারা যদি এর পরের পর্ব দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আর যদি গল্পটা আপনাদের কাছে ভালো লাগে এবং আপনারা পরবর্তী পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও আগামীকাল। গুড বাই।